পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ তিনি রাষ্ট্রের জনতার ভাষা কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে। 17 বছর সুদূর প্রবাসে ছিল, তো এই জন্য তিনি আর কি বাংলাদেশের এই কালচারটা সম্পূর্ণ ভুলে গিয়েছে আমার মনে হয়। তো তার যারা উপদেষ্টা আমার মনে হয় তারাও বিদেশে ছিল, একবারে তার সাথে প্যাকেট হয়ে চলে এসেছে সাবান শ্যাম্পুর মতো। তো বিএনপি সরকার 180 দিনের যে তার ব্যর্থতার যে ঝুলি, এবং তিনি যে তার পাওয়ার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে বিরোধী মতের উপরে এবং এই রাষ্ট্রের সমস্ত জনগণের উপরে, 71 থেকে 24 আমি কোনো কনফ্লিক্টে যাই না, সকল শহীদদের আকাঙ্ক্ষার উপরে তিনি যে তার ক্ষমতা, তার দলের ক্ষমতা, তার পাওয়ার ইমপ্লিমেন্ট করবে, এটার প্রথম প্রমাণ দিয়েছে সেই স্বতন্ত্র সচিবালয় বিলুপ্তির মাধ্যমে। যদি আমি এরপরে বিএনপির ভাষায় বলি, বিএনপির ভাষায় সফলতা, বাট বাংলাদেশের জনতার কাতারে যদি আমি দাঁড়িয়ে বলি তাহলে বলবো বিএনপির প্রথম এগুলো হলো ব্যর্থতা, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করা। এটার মাধ্যমে আপনি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে এবং দুর্বল আইন প্রণয়নের মাধ্যমে আপনি কি করেছেন জানেন? দীর্ঘ ফ্যাসিবাদী সরকারের আমলের যে গুম যে হয়েছিলেন, এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু গুমের শিকার। ওই সংসদেই ব্যারিস্টার আরমান এমপি তিনিও কিন্তু ওই গুমের শিকার। আমি শুধু নট অনলি দুইজন না, অসংখ্য মানুষ গুমের শিকার, জুলুমের শিকার। কিন্তু আপনি সেই গুম প্রতিরোধ জিনিসটাকে আপনি বাতিল করলেন। তাহলে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে আপনি কি প্রমাণ করলেন? যে আমরাও, আমার সরকারও চাইলে আমার দলের বিপক্ষে যখন একদম পুরো সকল সচেতন মহল এক কথায় তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যখন, তখন তারা কি করবে? এই লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ ভাই টকশোতে যখন বিএনপির প্রচন্ড সমালোচনা করবে এবং যখন সেটা বিএনপির নজরে আসবে, তখনই বিএনপি কি করবে? আইনের মাধ্যমে তাকে গুম করে ফেলবে। তখন আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। এবং নুরুজ্জামান ভাই যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, কিন্তু তিনি যখন আদর্শিক জায়গা থেকে তিনিও যখন সরকারের সমালোচনা করবে যে এই সরকার টোটালি ব্যর্থ, আজকে গুম শুরু হয়ে গিয়েছে। কেন বলতেছি? আপনি জানেন বাগেরহাটের মিরাজ শেখ অলরেডি এই 180 দিনের মধ্যে প্রথম গুমের শিকার হয়েছে অলরেডি, এখন পর্যন্ত তার তথ্য দিতে পারেনি এই বর্তমান বিএনপি সরকার। তো আপনি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে গুম শুরু হয়ে গেছে। এটা তো রাষ্ট্রের বিপক্ষে, রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে ছিল না। কিন্তু আমরা যখন জনতার কাতারে, আমরা এখানে যারা আছি, আমরা যখন জনতার কাতারে দাঁড়িয়ে সত্য কথা বলবো, সেই সত্য কথাগুলো সরকারের বিরুদ্ধে যেয়ে লাগবে। যখনই লাগবে তখনই দেখবে যে আমার কথাগুলো জনতার কথা হয়ে দাঁড়িয়েছে এবং সরকারের বিপক্ষে দাঁড়িয়ে শক্তি হিসেবে দাঁড়িয়েছে, তখন আমাকে গুম করে ফেলবে। তো গুম প্রতিরোধ অধ্যাদেশ যদি না থাকে এবং দুর্বল যদি আইন হয়, তাহলে আমাকে ওই সালাউদ্দিন আহমেদের মতো, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো, ব্যারিস্টার আরমানের মতো আমাকেও দীর্ঘ জীবন, হয়তোবা জীবিত ফিরতেও পারে, ফিরাতেও পারে, মৃত্যু হতে পারে, 15-20 বছর, কত বছর জানি না, গুমের শিকার হয়ে আবার আমাদের সেই দীর্ঘ জীবন সংগ্রাম করা লাগে। আবার একটা জেনারেশন, এক জেনারেশন, আমাদের জেনারেশনের পরে পরবর্তী জেনারেশনের আবার সেই রক্ত ঝরাতে হবে। আমি চাই বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থান আমাদেরকে যা শিখিয়েছে, আমাদের নুরুজ্জামান ভাইকেও শিখিয়েছে, আমাকেও শিখিয়েছে, কর্নেল আজিজ ভাইকেও শিখিয়েছে, ফেরদৌস আজিজ ভাইকেও। আমরা একটা জিনিস শিখেছি আর জানি, আমার ছেলে, আমার সন্তান বা আমাদের নেক্সট জেনারেশনের আর এই রাষ্ট্রের জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে ফেলার জন্য আর যাতে রক্ত দিতে না হয়, এই জন্যই 3রা আগস্ট 2024 নাহিদ ইসলাম এক দফা শুধু শেখ হাসিনার পদত্যাগই ঘোষণা করেননি, তিনি বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগ এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সাধন যেদিন হবে বাংলাদেশে, সেদিন আপনার আমার আর কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে না, কারণ সরকার হবে জনবান্ধব সরকার।
কিন্তু সেই জিনিসগুলাই তারা হস্তক্ষেপ করা শুরু করেছে। আমি যদি এই সরকারের, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তার এই 6 মাসের কর্মকাণ্ড, অনেকে বলে হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ড তো সুখের পিরিয়ড, এটা বিএনপির জন্য সুখের পিরিয়ড। কারণ বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় গভর্নর হিসেবে বসানো হয় একজন ঋণ খেলাপিকে। দ্যাটস এ গ্রেট বিএনপি সরকার, এটা একটা গ্রেট পারফরমেন্স করেছে, এর জন্য তাকে ধন্যবাদ দিতে হয়। এবং তিনি দুর্নীতি ঠেকাবেন, ঋণ খেলাপিদেরকে সংসদে হাজির করেছেন, তাহলে তিনি কিভাবে দুর্নীতি ঠেকাবেন? এই শত শত কোটি টাকা যারা ঋণ খেলাপি থাকে, আবার একদিন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই বলছেন কোন ঋণ খেলাপি সংসদ নির্বাচন করেনি বা সংসদ নির্বাচিত হয়নি। আরে ভাই, নির্বাচনের আগে, মনোনয়ন সাবমিটের আগে একটা লোক 1100-2000 কোটি টাকা ঋণ খেলাপি থাকে, 500 কোটি টাকা ঋণ খেলাপি থাকে, আর সে কিছু টাকা দিয়ে ওই জায়গা সে এই রিকভারির মধ্যে দিয়ে সে এসে আবার যদি নির্বাচন করে জয়যুক্ত হয় ঋণ খেলাপি। আরে আপনি তো ব্যাংকের কাছে 500-1000 কোটি টাকা দায়, এই টাকা কোথা থেকে দিবেন? আপনি গত এত বছরই দিন না, কোথা থেকে? তাহলে 500 কোটি টাকা কোথা থেকে আসবে? অবশ্যই দুর্নীতির আশ্রয় নিতে হবে তাকে। এই দুর্নীতি করবে কাদের কাছ থেকে? এই রিক্সাওয়ালা, দিনমজুর, ভ্যান শ্রমিক, কৃষক, সকল জনতার কাছ থেকে, আপনার আমার কাছ থেকে। এই আমাদের নুরুজ্জামান ভাই যে ট্যাক্স দেবে বাংলাদেশে, সেখান থেকে অর্থ লুট করবে। এই কর্নেল ফেরদৌস আজিজ ভাই যেখান থেকে দিবে, আমি দেবো, মনির ভাই দেবেন, এখান থেকেই তো লুট করবে। তাহলে এই সরকারকে বুঝতে হবে অর্থটা কোথা থেকে আসে। অর্থটা আসে সমস্ত মানুষের ট্যাক্সের টাকায়। তাহলে আপনি কাদের সাথে জুলুম করতেছেন? সম্পূর্ণ জনতার সাথে, জনগণের সাথে, যারা আপনাকে সুদূর প্রসর থেকে নিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে অলংকৃত করে বসিয়েছে। তাহলে আপনি তাদের সাথে ছলনা করতেছেন। সেকেন্ড, তাদের সফলতা বিএনপির ভাষায় এবং জনতার ভাষায় তাদের ব্যর্থতা। বিরোধী দলের উপরে যে দমন নিপীড়ন তারা করেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হামলা করেছে, জগন্নাথে ছাত্র শক্তি সহ যকসুর নেতৃবৃন্দের উপরে তারা হামলা করেছে, এবং হবিগঞ্জের যে বিষয়টা আগেও জানেন, আলিফের চোখ কেড়ে নিয়েছে। আজও প্রধানমন্ত্রীর একটি বার্তা বা একটি জায়গায় বলতে পারেনি প্রধানমন্ত্রী যে আলিফের চোখ হারানোর কষ্ট আমার লাগে, এটা বলতে পারেনি। অথচ যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটি সমাবেশে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে, প্রতিবাদ স্বরূপ হেরিকেন রাখা হয়েছিল, পিছনে জেনারেটর দিয়ে সাউন্ডের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে ফ্যান ছিল। সেটাকে তারেক রহমানের মতো সরকার প্রধান সেটাকে ইন্ডিকেট করেছে যে সামনে হেরিকেন, পিছনে তাদের ফ্যান। এটা বুঝতে ওনার ভুল হয়। গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে কারেন্ট দেওয়া হয়, বিদ্যুতের মতো লাইট, ফ্যান সবকিছু জ্বালায় জেনারেটর, ওই যে জেনারেটরের মাধ্যমে। বিভিন্ন ঘের, মাছের ঘের গুলোতে জেনারেটরের মাধ্যমে জ্বলে। এটা তার বুঝতে 17 বছর সুদূর প্রবাসে ছিল, তো এই জন্য তিনি আর কি বাংলাদেশের এই কালচারটা সম্পূর্ণ ভুলে গিয়েছে আমার মনে হয়। তো তার যারা উপদেষ্টা, আমার মনে হয় তারাও বিদেশে ছিল, একবারে তার সাথে প্যাকেট হয়ে চলে এসেছে সাবান শ্যাম্পুর মতো। তো আমার মনে হয় এই জিনিসগুলো তার নজরে আনা উচিত, প্রধানমন্ত্রীর নজরে আনা উচিত। সবচেয়ে বড় যে বিষয়টা, গণভোটের জনরায় যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন কার্যক্রম শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণ এই সরকারের প্রতি আস্থা রাখে না, এটা স্পষ্ট বার্তা। এবং আপনাদের আরেকটা বড় বিষয় বলি, সংক্ষিপ্ত আরেকটা বিষয় বলি, আজকে সরকার সব জায়গায় দলীয়করণ শুরু করেছে, সব জায়গায় দলীয়করণ শুরু করেছে। আদৌ কিন্তু ব্যাখ্যা দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কিভাবে কাজ পায়, আজও কিন্তু ব্যাখ্যা দিতে পারেনি যে কিভাবে সে কাজ পায়, কোন ডকুমেন্টস, কোন অথরিটির বলে কাজ পেয়েছে, না স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং বিএনপির সরকার ক্ষমতায় সেই ক্ষমতার অপব্যবহারে সে পেয়েছে, এইটা সে প্রকাশ করতে পারেনি। তাহলে আপনি জনগণ তার কাছ থেকে কি পাবে? জনগণের কোনো প্রত্যাশা এখনো পূরণ হয়নি। লোডশেডিং এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, শিল্প কারখানা থেকে অলরেডি
প্রায় লক্ষাধিকের কাছাকাছি মানুষ কর্মহীন। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশে, তাহলে আগামী সেপ্টেম্বর অক্টোবরে আরো কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে। এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলোর কর্মের কি ব্যবস্থা? তাহলে তারেক রহমান কেন কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করে জয়যুক্ত হয়ে তিনি কি 1 কোটি মানুষের কর্মহীন করবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে? আমার তো মনে হয় বর্তমান তারেক রহমান সরকার 1 কোটি কর্মসংস্থান দেওয়া না দিয়ে বরঞ্চ 1 কোটি মানুষের কর্ম কেড়ে নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আসছে। তো এটাই কি তার আই হ্যাভ এ প্ল্যান? আই ডোন্ট নো। বাট আমি একটা কথা স্পষ্ট সরকারকে স্পষ্ট বলি, এখনো জনবান্ধবমূলক কর্মসূচি হাতে নেন। তিনি একটা জিনিস বলছেন, আমি 20 সেকেন্ডে শেষ করি। 2 কোটির অধিক গাছ রোপণ করা হয়েছে। ভাই, আপনার এখন মানুষের পেটে ভাত নাই, আপনি বৃক্ষরোপণ করেন, আমি আপনাকে সাপোর্ট করি। ভালো কাজ, ভালো উদ্যোগ, যেটা আপনি ভালো কাজ করবেন সেটার প্রশংসা করব। কিন্তু আপনি সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম আইন অঙ্গন হতে শুরু করে সরকারি সব জায়গায় নিজের দলীয়করণ, বহিষ্কৃত নেতাকর্মী, দুর্নীতিবাজ নেতাকর্মীকে পুনরায় বহাল করে তাদেরকে বহাল তবিয়তে সেই সকল জায়গায়, প্রশাসক পদের মতো জায়গায়, সকল জায়গায় বসিয়ে বিএনপি একটি দলীয়করণ পন্থা অবলম্বন করেছে, যে তার দলের বিপক্ষে গেলেই যেই ফ্যাসিস্ট খুনি হাসিনা যেই কার্যক্রম করেছিল সেই কার্যক্রম পুনরায় বহাল তবিয়তে তারা করতেছে। এটাই তাদের বাস্তবতা এবং প্রমাণিত। এই জন্য এই ভাষায়, বিএনপি ভাষায়, আজকে সেই মৌলভীবাজার 2 এর যে এমপি শকুবাইয়ের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কারণ তিনি রাষ্ট্রের জনতার ভাষা কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে।